জনতা পার্টি শুধু আজকে নয়, গোটা ভারতবর্ষের নিরিখে বলুন, পশ্চিমবঙ্গের নিরিখে বলুন, যখন যেখানে মানবতার উপর অত্যাচার হয়েছে, গণতন্ত্রের উপরে আঘাত এসেছে, বিশেষ করে মহিলা নারী শক্তি এবং তফসিলি জাতি উপজাতি শিশু মাইনরিটি এদের উপরে যখন অত্যাচার হয়েছে, তখনই ভারতীয় জনতা পার্টি ঘরে বসে থাকেনি, রাস্তায় নেমেছে। 2021 সালের পর থেকে এই রাজ্যে যতগুলি মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা ঘটেছে, বিশেষ করে মাতৃশক্তি নারী শক্তির উপরে, মা দিদি বোনেদের উপরে, ভারতীয় জনতা পার্টি ভোটের রাজনীতির কথা ভাবেনি। কে ভোট ব্যাংক আর কে ভোট ব্যাংক নয়, এ কথা বিচার না করে বিজেপি রাস্তায় নেমেছে, বিধানসভার ভিতরে বাইরে লড়েছে, পীড়িতদের পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তারা কেন্দ্র থেকে টিম পাঠিয়েছে, সর্বতভাবে আমরা পাশে লড়েছি। এমনকি আইনি লড়াইতে আমরা নেতৃত্ব দিয়েছি, আমাদের আইনজীবীরা লড়েছেন। 2021 সালে ক্ষমতায় আসার পরে রামপুরহাটের বকটুই 7 জন মুসলিম মহিলা, 4 জন শিশু, যার মধ্যে 3টি শিশু কন্যা ছিল, তাদেরকে শিকল তুলে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারা হলো। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তার ছেলের দ্বারা হাঁসখালিতে তফসিলি জাতি পরিবারের ক্লাস 9-এর ছাত্রী বলুন, কালিয়াগঞ্জে রাজবংশী ক্লাস 12-এর ছাত্রী বলুন, ময়নাগুড়ির ক্লাস 10-এর ছাত্রী বলুন, যেখানে যা ঘটেছে ভারতীয় জনতা পার্টি সবার আগে তাদের বাড়িতে পৌঁছেছে, তাদের লড়াই চালিয়েছে। অধিকাংশ মামলা যাতে সিবিআই নেয়, তার জন্য পরিবারকে সাথে নিয়ে আইনি লড়াই করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেফতারের ব্যবস্থা নিয়েছে। এবং ভারতীয় জনতা পার্টি এবং আমাদের যুব মোর্চা, মহিলা মোর্চা, সমস্ত মোর্চা রাস্তায় নেমে লড়াই করেছে। আরজিকরের যে বেদনাদায়ক ঘটনা, এই ঘটনা অন্য কোন ঘটনার সঙ্গে তুলনা করা চলবে না। এটি একটি অত্যন্ত বেদনাদায়ক এবং এই অত্যাচার সরকারের দ্বারা আমরা সরকারি সন্ত্রাস দেখেছি। সরকারের দ্বারা ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি ব্যবস্থা দেখেছি। আমরা সিপিএম এর সময় আমরা ওরার রাজনীতি দেখেছি, আমরা 235-30-এর দম্ভ দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যে সংবিধানের সমস্ত স্তম্ভকে ভেঙে দিয়ে রাজনীতিকরণের এখন একতন্ত্র আমরা দেখেছি। বিধানসভায় আমাদের কণ্ঠরোধ দেখেছি, আমরা দেখেছি প্রশাসনিক সভায় আমাদের এমপি এমএলএদেরকে দূরে সরিয়ে রেখে তাদের এলাকার মানুষকে তাদের অধিকার এবং উন্নয়ন থেকে বঞ্চিত হওয়ার ঘটনা। কিন্তু আরজিকরের ঘটনাকে আমি এবং আমার মতো অনেকেই বলেছেন এটি সরকারি ধর্ষণ বা অত্যাচার এবং খুন। কেন এই কথা আমরা বলি? তার কারণ হসপিটাল, আরজিকর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, এটি একটি সরকারি জায়গা। তাকে আমাদের এই বোনটিকে ওই রাত্রে ডিউটি রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর কর্তৃক মনোনীত প্রিন্সিপাল দিয়েছিলেন যে আপনাকে আজকে রাত্রিবেলা চিকিৎসার পরিষেবা এবং ডিউটি করতে হবে। গোটা হসপিটাল সিসিটিভিতে মুড়ে রাখার কথা। হসপিটালের নিরাপত্তার দায়িত্ব আজকে নয়, হসপিটালগুলিতে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট
মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, ভারত সরকারের হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, তারা যে এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর দিয়ে রেখেছে, তাতে হসপিটালে মেডিকেল কলেজের নিরাপত্তার পূর্ণ দায়িত্ব স্থানীয় প্রশাসন অর্থাৎ পুলিশের এবং রাজ্য সরকারের। যে বেদনাদায়ক ঘটনা ঘটেছে, এই ঘটনা সমাজের ক্ষেত্রে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে লেখা হয়ে গেছে। আমরা বাঙালি হিসেবে বাইরে পরিচয় দিতে পারি না, আমরা বাইরে গিয়ে কাউকে বলতে পারছি না যে আমরা পশ্চিমবঙ্গ থেকে এসেছি, কলকাতা থেকে এসেছি, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে এসেছি, দার্জিলিং থেকে এসেছি, দীঘা থেকে এসেছি, কাকদ্বীপ থেকে এসেছি, কোচবিহার থেকে এসেছি। আমরা আজকে লজ্জায় মাথা হেট হয়ে গেছে সমগ্র বাঙালি সমাজের এবং পশ্চিমবঙ্গে। ভাবা যায় পাকিস্তান আমাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব নিচ্ছে, ভাবা যায় আজকে আন্তর্জাতিক যারা শিল্পী তারা গান বানছেন কলকাতাকে কেন্দ্র করে, যে কলকাতা সিটি অফ জয় নামে বিখ্যাত, যে কলকাতাকে কল্লোলিনী তিলোত্তমা বলে আখ্যায়িত করা হয়, যে কলকাতার স্বাধীনতার আগে স্বাধীনতার পরে তার ইতিহাস উজ্জ্বল, যে কলকাতা একটা সময় ভারতবর্ষের রাজধানী ছিল, যে কলকাতায় ব্রিটিশরা বাণিজ্যের লোভে সম্পদ সংগ্রহ করার জন্য সুতারটি, গোবিন্দপুর, কলকাতা তিনটি গ্রামকে দত্তক নিয়েছিলেন। এই কলকাতা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, জগৎজননী মা শারদামণি তাদের কর্মক্ষেত্র হিসেবে বিবেচিত হয়েছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মক্ষেত্র হিসেবে বিবেচিত হয়েছে। এই কলকাতাতে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তাদের কর্মক্ষেত্র হিসেবে বিবেচিত হয়েছে। এই কলকাতাতে সিমলা স্ট্রিটে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ এখানে তিনি ভূমিষ্ঠ হয়ে আমাদের এই ভূমিকে পূর্ণ করেছেন। আজকে কোন জায়গায় নিয়ে গেল কলকাতাকে আপনারা নিজেরা ভেবে দেখুন। ভারতীয় জনতা পার্টি চিকিৎসক, চিকিৎসা কর্মী, ডাক্তারি পড়ুয়া এবং বিভিন্ন সমাজ সচেতন যারা আন্দোলন করছেন তাদের আন্দোলনকে প্রথম থেকে সমর্থন জানিয়েছে। যখন প্রথমে এই ঘটনা আসে, তড়িৎ গতিতে মমতা ব্যানার্জির নির্দেশে, বিনীত গোয়েলের নেতৃত্বে তড়িৎ গতিতে পোস্টমর্টম করে বাড়ির অনুমতি না নিয়ে কার্যত দাহ করার জন্য যে তাড়াহুড়া তারা করেছেন আপনারা দেখেছেন। সেদিনও গাড়ির সামনে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির তিনজন বরিষ্ঠ নেতা নেত্রী লড়াই করেছেন, শ্রীমতী অগ্নিমিত্রা পাল, শ্রী সজল ঘোষ এবং কৌস্তব বাগচি। আমি কৌস্তব বাগচির মোবাইল ফোন থেকে আমাদের অত্যাচারিতা বোনের বাবার সঙ্গে কথা বলেছি। তিনি প্রথমেই আমাকে বললেন, আমি চাইছি না এত তাড়াহুড়া করে পোস্টমর্টম করাতে, আমি চাইছি দ্বিতীয়বার পোস্টমর্টম হোক, নিরপেক্ষ জায়গায় হোক। তিনি বলার পরে বলছেন, শুভেন্দু বাবু আই এম ইন প্রেসার, আমার সামনে আমার মেয়ের দেহ
কলকাতা পুলিশের মমতার ওই পান্ডারা গুন্ডারা উর্দি পরে টেনে হিচড়ে নিয়ে চলে গেল ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিতে দেহ রাখার পরে যে সম্মান, যে হিন্দু শাস্ত্র মতে ক্রিয়াকর্ম করতে হয়, পুরোহিতকে ডেকে তার ন্যূনতম করার সুযোগ দেয়নি। ভাবতে পারেন দেহ পৌঁছানোর আগে শ্মশানে নির্মল ঘোষ নান্টু কাজ সাজিয়ে পানিহাটির শ্মশানে দাঁড়িয়ে আছে। এত তারা মমতা ব্যানার্জি কি লুকাতে চেয়েছিলেন আপনি? ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি মাননীয় কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী পরের দিন দিল্লি থেকে নেমে সোজা পরিবারের সঙ্গে মিলিত হয়েছে।